আলোচনার কেন্দ্রে হুমায়ুন কবির। বিধায়ক পুত্রকে আটক করা নিয়ে বাঁধল একেবারে হুলস্থুল কাণ্ড। অভিযোগ পাল্টা অভিযোগ রাখবো আপনাদের সামনে। অন্যদিকে যখন বলছি যে বিতর্ক পিছু ছাড়ছে না হুমায়ুন কবিরের, তখন বিতর্ক আরেকটি জায়গাতে উঠেছে, মেট্রো। ছুটির দিনে শহরে ফের মেট্রো বিভ্রাট, কেন বারবার যাত্রী ভোগান্তি, এই নিয়ে আমরা আলোচনা করব। স্টুডিওতে আমাদের সঙ্গে অতিথিরা রয়েছেন, কিন্তু আলোচনায় আসার আগেই আপনাদের জানিয়ে রাখি, ফের হুমায়ুন আছে ফুটছে মুর্শিদাবাদ। নিরাপত্তারক্ষী কনস্টেবলকে মারধরের অভিযোগ, আটক করা হয়েছে হুমায়ুন কবিরের ছেলেকে। হুমায়ুন কবিরের নিরাপত্তায় মোতায়েন কনস্টেবলকে মারধরের অভিযোগ। হুমায়ুন কবির কি অভিযোগ করেছেন এবং শক্তিপুর থানায় আটক করা রয়েছে বিধায়ক পুত্রকে। এই মুহূর্তে ঠিক কি আপডেট রয়েছে কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রাজীব চৌধুরী। রাজীব, এই মুহূর্তে কি আপডেট? সিসিটিভি ফুটেজ কি সংগ্রহ করা হয়েছে? পাপিয়া, এই মুহূর্তে মুর্শিদাবাদ সাইবার ক্রাইমের একটি দল হুমায়ুন কবিরের বাড়িতে পৌঁছেছেন এবং তারা সিসিটিভি ফুটেজ সংগ্রহের কাজে এখনো রয়েছেন। এখনো তাদের কাজ শেষ হয়নি। অল্প কিছুক্ষণ আগেই তারা হুমায়ুন কবিরের বাড়িতে ঢুকেছেন। হুমায়ুন কবির 1 ঘন্টার বেশি সময় ধরে এই শক্তিপুর থানায় ছিলেন এবং বেরিয়ে আসার পর তিনি বলেন পুলিশের পক্ষ থেকে সিসিটিভি ফুটেজ সংগ্রহের কথা বলা হয়েছে, আমরা তাদেরকে সহযোগিতা করব। সেই মোতাবেক সিসিটিভি ফুটেজ সংগ্রহের জন্য পুলিশের একটি টিম ইতিমধ্যেই পাপিয়া হুমায়ুন কবির বাড়িতে সেটা সংগ্রহের কাজ চলছে এখন। এই হুমায়ুন কবিরের ছেলেকে কি এখনো আটক করে রাখা রয়েছে? এখনো হুমায়ুন কবিরের ছেলে শক্তিপুর থানায় আটক রয়েছেন। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার পরই সিদ্ধান্ত হবে তাকে গ্রেফতার করা হবে না তাকে আটক অবস্থায় ব্যক্তিগত বন্ডে তাকে জামিন দেওয়া হবে, সেটা সিসিটিভি ফুটেজের উপরেই নির্ভর করছে সবটাই। ধন্যবাদ তোমায় রাজীব। এই সিসিটিভি ফুটেজের কথা কিন্তু হুমায়ুন কবিরের মুখেও শোনা গিয়েছিল যখন প্রায় 1 ঘন্টা শক্তিপুর থানায় গিয়ে থানার পুলিশ আধিকারিকদের সঙ্গে কথা বলেন হুমায়ুন কবির। হুমায়ুন কবির কি বলেছেন, কি তার অভিযোগ, রাখবো এবার আপনাদের সাথে। ও উইদাউট পারমিশনে আমার ঘরে ঢুকে গেছে। ঢুকে ও বলছে যে স্যার বাড়ি যাব। আলাম আজকে বাড়ি যাওয়া হবে না, বাইরে যাও। যেই বলেছে কেন স্যার আমি বাড়ি যাব না, মানে অধিকারে হয়ে গেছে আর কি। একটা সিকিউরিটি ডিউটি করছে, আমি বলছি বাইরে যাও, আমি আমার ছেলের সঙ্গে কথা বলছি, ও তেড়ে যেন আমাকে চেঞ্জ করছে, কেন বাড়ি যাব না। আলাম এই ভদ্রভাবে বলছি তুমি বাইরে যাও। তারপরেও সে শুনতে চাইছে না, তখন একটা ধাক্কা দিয়ে তাকে বের করে দেওয়া হয়েছে। তারপরে সে এখানে এসে কমপ্লেন করেছে। আধিকারিকরা যেটা ভালো বুঝবে করবে। আমার ছেলেকে নিয়ে এসছে, ছেলেকে তার বিরুদ্ধে যা করবে, আমার বিরুদ্ধেও যদি কিছু হয় আমি আইনের দ্বারা সেটা দীর্ঘদিন সিপিএমের মোকাবেলা করে এসছি। আজকে আবার শাসক দলের বিরুদ্ধে গেছি। এসব ছোটোখাটো হবে, এসব আমার অভ্যস্ত আছে 43 বছরের রাজনীতিতে। পুলিশের আপনি ওয়েট করুন, কিছুক্ষণ পরে জানতে পারবেন যে কেস একটা হচ্ছে এবং সেটা বেলেবল সেকশন। তাকে এখান থেকেই জামিনের ব্যবস্থা করা হচ্ছে। একজন লয়ার আসবে, তার জামিন করে নিয়ে বাড়িতে যাবে। তাদেরকে আমি বলেছি যে সিসি ক্যামেরা আছে আমার বাড়িতে, ওনারা যাবে, ওনাদের এক্সপার্টকে ডেকেছে। সিসি ক্যামেরা তারা চেক করবে, দেখবে কি ঘটনা ঘটেছে। আপনারা শুনলেন যে কথা হুমায়ুন কবির বলছেন শক্তিপুর থানা থেকে বেরিয়ে, যেটা বলছিলাম আপনাদেরকে। এবং তার আগে তার গলাতে কিন্তু এটাও শোনা গেল যে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করার কথাও বলেছে এবং তার দাবি যে তার ছেলেকে ছেড়ে দেওয়া হবে, থানা থেকেই জামিন পাবেন তিনি। কিন্তু হুমায়ুন কবির এর আগে হুঁশিয়ারিও দিয়েছিলেন, সে কথা আপনাদের দেখাবো। কিন্তু তার আগে দেবনানন্দার কাছে এই প্রসঙ্গে আসতে চাইবো। দেবনানন্দা, হুমায়ুন কবির বলছেন যে শাসক দলের বিরুদ্ধে গেছি সুতরাং এসব হবে। হুমায়ুন কবিরকে সে মসজিদ শিলান্যাসের শুরু থেকে তারপর যে কথা হুমায়ুন কবির বলেছেন, কোনোভাবেই মানে দলও ঘোষণা করে দিলেন তিনি নিজের নামে, একের পর এক আসনের টার্গেট বাড়াতে বাড়াতে তিনি কোথায় গিয়ে থামবেন আমরা জানি না। যেহেতু হুমায়ুন কবিরকে দমানো যায়নি, তাই এইভাবে পুলিশ দিয়ে দমানোর চেষ্টা করা হচ্ছে হুমায়ুন কবিরকে, তেমনটাই তো তিনি বলেছেন। আগে তুমি যেটা দেখালে, ও তো নিজেই বললো হ্যাঁ আমি যাবো না কেন। আচ্ছা, তারপরে ওকে একটা থাপ্পড়, ও তো নিজেই কনফেস করলো, ও নিজেই তো বলেই ফেললো। আমাদের এইটা একটু আগে যেটা তোমরা দেখালে এই ইয়েটা, যে ও হ্যাঁ ও একটা থাপ্পড় মেরেছে। আচ্ছা, বক্তব্য কিছু রাখা আর থাপ্পড় মারা দুটো কি এক জিনিস? হ্যাঁ আমি যাবো, তার থাপ্পড়, উনি তো ওর নিজেই কনফেস করছে। সুতরাং যে নিজেই কনফেস করছে আবার তাও বলছে হ্যাঁ আমার বাড়িতে সিসিটিভি দেখার পরে ওকে পরে বে লেভেল সেকশন দেবে, তাও জানে যে বে লেভেল সেকশন দেবে তারপর আমার ছেড়ে দেবে, তাহলে ওর কোন কথাটা বিশ্বাস করবে?
মানে ওর কোন কথাটা বিশ্বাস করব? একবার না, ওর তো চরিত্রের বহুরূপী, এত বহুরূপী ওর তো নেই। মানে কংগ্রেস থেকে কোথা থেকে তৃণমূল, তৃণমূল থেকে বিজেপি, স্বতন্ত্র, আবার তৃণমূল, এই বৃহত্তর, এবং কতবার হেরেছে মাত্র না, ওর নিজের তত্ত্বে, ওর নিজের তত্ত্বে। কিন্তু বিজেপি থেকে যখন তৃণমূলে এলে তখন দল তাকে নিল কেন? না না না, সমানভাবে উঠবে না না, এ তো কে নেয়নি, বিজেপি তো নিয়েছে। তৃণমূল থেকে দেখুন না, আমরা দেখেছি কত লোক, প্রায় 150 লোককে টিকিট দিয়েছে বিজেপি। সুতরাং এটা বললে কোনো কাজ হবে না। আসবো, তার আগে দেখাবো হুমায়ুন কবির প্রসঙ্গে শুভেন্দু অধিকারী তিনি ঠিক কি বলেছেন, দেখুন। একদম অবৈধ কাজ করছে। বিএনএসএ দেখবেন 35-এ নোটিশ দিতে হয়, ওখানেও যেটা করেছে পুলিশ রাজ। তবে হুমায়ুন কবিরই বলতে পারবে, কিন্তু গোটা রাজ্যে যে এনাদের পিসি ভাইপোর বিরুদ্ধে যে কথা বলবে পুলিশকে লেলিয়ে দেবে, এটা অত্যন্ত স্বাভাবিক। এই জন্যই তো পশ্চিমবঙ্গ জুড়ে আওয়াজ তোলা উচিত, নো ভোট টু মমতা। শতরূপাদি, দেখো পাপিয়া, মাননীয় রাজ্য সভাপতি বারবারই বলছেন যে হুমায়ুন কবির তৃণমূল, তৃণমূল ইজ ইকুয়াল টু হুমায়ুন কবির। মাননীয় লিডার অফ অপোজিশন যেটা বললেন যে তার মধ্যেও যে যদি একটুখানি অন্য সুরে কথা বলি, সঙ্গে সঙ্গে পুলিশকে লেলিয়ে দেওয়া হয়। কিন্তু আমি একটু পুরো কমপ্লিট পিকচারটা একটু তুলে ধরার চেষ্টা করব। একজন লোক যে তৃণমূলের মানে শাসক দলের এমএলএ, মন্ত্রী বোধহয় ছিলেন না, বারবার বিভিন্ন রকম কমেন্ট করছে। সেই সময় মানে যখন বলেছেন যে ওরা নাকি 30%কে ভাসিয়ে দেবে ভাগীরথীর জলে, একে মারবে, তাকে মারবে, বিভিন্ন রকমভাবে উস্কানিমূলক কথাবার্তা। উনি পরিষ্কার বলেছেন যে ওনাকে নাকি কংগ্রেস ক্যান্ডিডেটকে হারানোর জন্য মমতা ব্যানার্জি বলেছিলেন। তখন কিন্তু কোনো রকম এখানে কোনো ডিসিপ্লিনারি অ্যাকশন হয়নি। বাবরের নামে মসজিদ তৈরি করে ফেলবে, তার জন্য ল্যান্ডও অনায়াসে পেয়ে গেল, অসংখ্য অ্যামাউন্ট টাকা পেয়ে গেল। যে রাজ্যে বাস করছে, সেই রাজ্যে যেখানে মমতা ব্যানার্জির অনুপ্রেরণা ছাড়া একটা পাতা পর্যন্ত নড়ে না, তো এটা আমাদের মেনে নিতে হবে যে তৃণমূলের একদম মানে কি বলবো, আন্ডার দ্য টেবিল ওর কাছে ওর সাপোর্ট নেই, আর যার জন্য এই ধরনের ঘটনা ঘটছে। আর আমি একটা কথা বলছি যে বারবার মাননীয় রাজ্য সভাপতি বা বিজেপির তরফ থেকে আমরা বলছি যে তৃণমূল মানেই হুমায়ুন মানেই তৃণমূল, সেইটা করার জন্য এটা একটা আবার নাটক স্টেজ করা হলো না তো? তোমরা জানতে হবে এটা কি নাটক না হুমায়ুন কবির যে কথা বলছেন যে আসবো দেবনন্দা আসবো, নাকি শাসক দলের বিপক্ষে গেলেই তখন এই পুলিশ দিয়ে নানান রকম ভাবে হেনস্থা করার চেষ্টা করা হবে? না দেখুন, প্রথমত হচ্ছে হুমায়ুনের ছেলে মানে সে বিশাল কোনো আইনের উপরে ঊর্ধ্বে নয়। তিনি অন্যায় কাজ করেছেন, পুলিশ যথোপযুক্ত ব্যবস্থা নিয়েছেন, এটাই খুব স্বাভাবিক। কিন্তু আমাদের প্রশ্ন খুব পরিষ্কার, এটা কি হুমায়ুন কবির যবে থেকে তৃণমূলের বিরুদ্ধে কথা বলা শুরু করছেন তবে থেকে কি তার বিরুদ্ধে পুলিশের এই অতি সক্রিয়তা? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বার্তা দিচ্ছেন, তারপর একটা কড়া ব্যবস্থা নেওয়া হচ্ছে, কোথাও কি আবার মুর্শিদাবাদের মাটিতে বাইনারি তৈরি করবার চেষ্টা হচ্ছে? আমি বলছি, পুলিশের এই অতি সক্রিয়তা কোথায় ছিল যখন বীরভূমের আইসিকে অনুব্রত মণ্ডল মাসে তুলে গালিগালাজ করেছিল? পুলিশ কেন তখন যায়নি? যখন একের পর এক বিরোধী দলের কর্মীদের মিথ্যে মামলায় ফাঁসানো হতো, নওশাদ সিদ্দিকী, কলতান দাশগুপ্ত কিংবা সংখ্যালঘু বাড়ির ছেলেমেয়েরা যাদেরকে ওয়াকফের আন্দোলনের ফলে রাত্রিবেলা বাড়ি থেকে তুলে আনা হয়েছে, আসলে তৃণমূল কংগ্রেস মুর্শিদাবাদ জেলায় তাদের বিরোধী শূন্য পরিষদ তৈরি করতে চাইছে। আইনের ব্যবস্থা হোক, আইনের শাসন হোক, কিন্তু তৃণমূল করলে 7 খুন মাপ। আপনাদের স্মরণে থাকবে এই বাইপাস লাগোয়া এলাকায় শওকত মোল্লার কনভয় একজনকে গাড়ি চাপা দিল, তার ড্রাইভারের বিরুদ্ধে ব্যবস্থা হয়েছে। আজকে লিডার অফ অপোজিশন এত কথা বলছেন, তার দেহরক্ষী সুইসাইড করেছিল, আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ তার বিরুদ্ধে আছে, সেটা নিয়ে মামলা কতদূর? অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একজন চণ্ডীপুরে চড় মেরেছিল, 5 বছর পর তার ডেড বডি পাওয়া গেছিল রেল লাইনের ধারে, তার তদন্ত কেন হয়নি? আচ্ছা আপনি বলুন, আরজি করের প্রতিবাদীরা তারা প্রতিবাদ করেছিল বলে পুলিশ রাতটা ঢুকে গেছিল। আমি বিরোধী দল করতে পারি, বিজেপির সজল ঘোষ কিংবা কৌস্তব বাগচি, আমরা তো দেখেছি পুলিশ কিভাবে বাড়ির ভেতর থেকে তাদেরকে তুলে নিয়ে গেছিল। প্রশ্ন হচ্ছে, এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় কি পুলিশ দিয়ে দল, প্রশাসন, সরকার চালাতে চাইছেন? আজকে বিজেপির প্রতিনিধি এক কথা বলছেন, আলোচনা করতে হলে তার কথাটাই বারবার ঘুরে ফিরে আসে। তিনি কিন্তু বারবার বলেছেন যে মসজিদের শিলান্যাস করা বা একটা মসজিদ তৈরি করা আমার উদ্দেশ্য নয়, আমার উদ্দেশ্য হচ্ছে তৃণমূলকে উৎখাত করা। এবার কিভাবে সেটা তিনি করবেন, তার সঙ্গে আর কারা কারা রয়েছেন, নতুন দল তো তিনি গঠন করলেন। আর এই দল ঘোষণার পর থেকেই মিমের সঙ্গে জোটের জল্পনা উস্কে দিয়েছেন হুমায়ুন কবির, আপনারা দেখেছেন। এবার মিমের রাজ্য সভাপতি তিনি জানাচ্ছেন দ্রুতই সিদ্ধান্ত জানাবেন আসাদুদ্দিন ওয়াইসি।
পাশাপাশি 26-এ পশ্চিমবঙ্গে মুর্শিদাবাদ জেলার কোন সংখ্যালঘুকে উপমুখ্যমন্ত্রী করার দাবিও তুলেছে মিম। দেখুন, ওয়াইসি সাহেবের সঙ্গে আমার কোনো বসার ক্ষেত্রে কোনো বাছ বিচার নেই। আসাদুল ওয়াইস আমার নিজের মতামত জানাবেন ইনশাআল্লাহ খুব শীঘ্রই। 26-এর বিধানসভা ভোটে কি নতুন জোট সমীকরণ দেখবে রাজ্য? হুমায়ুন কবিরের নতুন দলের সঙ্গে মিমের জোট এখন কি শুধু সময়ের অপেক্ষা? বিধানসভা ভোটের আগে নতুন দল তৈরি করেছেন সাসপেন্ডেড তৃণমূল নেতা এবং বিধায়ক হুমায়ুন কবির। বিধানসভা ভোটে তিনি কিং মেকার হবেন বলেই ঘোষণা করেছেন। সেই সঙ্গে প্রথম থেকে আসাদউদ্দিন ওয়েসির মিমের সঙ্গে জোটের জল্পনা উস্কে দিয়েছেন। তৃণমূলকে হারাতে জোট আহ্বান জানিয়েছেন আইএসএফকে। জোট করে কে কত আসনে প্রার্থী দেবেন সেই কথাও বলেছেন হুমায়ুন কবির। আমি 135 বলেছিলাম, আজকের দিনে আমি বলছি 182টা আসনে প্রার্থী দেবো। আমাদের বাংলার রাজনীতিতে আগামী দিনে আমি এবং আইএসএফ আমরা একটা জোটবদ্ধ হচ্ছি, তার সঙ্গে আইএমএম। হুমায়ুন কবিরের প্রস্তাবের বিষয়ে ইতিবাচক ইঙ্গিত দিলেও নতুন দাবি তুলেছে মিম। সোশ্যাল মিডিয়ায় মিমের তরফেই পোস্টার দেওয়া হয়েছে, যেখানে দাবি তোলা হয়েছে এবার রাজ্যের উপমুখ্যমন্ত্রী হবেন মুর্শিদাবাদ জেলার কোনো সংখ্যালঘু। আমি ওনার সঙ্গে দেখা করেছি, ওনার সঙ্গে আমার কথা হয়েছে 2-3 বার। হুমায়ুন কবির সাহেব যে বলছেন 70% 80% মুসলমান ওনার সঙ্গে আছে, অনেক কিং মেকার না কিং হবেন। আমি একটা কথা জানি, মুর্শিদাবাদের মানুষ, পশ্চিমবাংলা মুসলমান সংখ্যালঘু মানুষ আসাদুল ওয়াইস সাহেবকে বেছে নিয়েছে। আর আমরা দাবি করছি এইবার উপমুখ্যমন্ত্রী মুর্শিদাবাদ থেকে কেউ হোক, সংখ্যালঘু সমাজ থেকে মুর্শিদাবাদে উপমুখ্যমন্ত্রী পশ্চিমবাংলা হবে। ওয়াইসির ঘনিষ্ঠ মহল থেকে আমাকে বারবার বলা হয়েছে আমার সময় বের করতে পারলে আমি নিশ্চয়ই হায়দ্রাবাদে যাব বা তিনি আমার সঙ্গে বসবেন, এ নিয়ে কোনো সংশয় নয়। আপনি নওশাদের পার্টির পদাধিকারী, কোথায় বসবো কি করব, আমি এইটুকু বলছি তারা যদি তৃণমূলকে ক্ষমতাচ্যুত করতে চায় অবশ্যই হুমায়ুন কবিরের জনতা উন্নয়ন পার্টির সঙ্গে হাত মিলানো দরকার। 2021-এর বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে 7টি আসনে প্রার্থী দিলেও একটিতেও জিততে পারেনি মিম। এই প্রেক্ষাপটে মিমের সঙ্গে হুমায়ুন কবিরের নতুন দলের জোট প্রস্তাবকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল। শূন্যর সাথে শূন্য যোগ করলেও শূন্য থাকবে, বিয়োগ করলেও শূন্য থাকবে, গুণ করলেও শূন্যই থাকবে। হুমায়ুন কবিরের এটা বোঝা উচিত যে বাংলার মানুষ, বিশেষ করে বাংলার সংখ্যালঘুরা, তারা ধর্মপ্রাণ, কিন্তু ধর্মকে যদি রাজনীতির আঙিনায় টেনে এনে রাজনীতির ব্যবসা করার চেষ্টা করা হয়, সবার আগে রুখে দাঁড়াবেন বাংলার সংখ্যালঘুরাই। শেষ পর্যন্ত কার সঙ্গে কে হাত মেলাবে, কোন দলের সঙ্গে কার জোট হবে, উত্তর মিলবে কিছুদিনের মধ্যেই। পার্থপ্রতিম ঘোষ, রাজীব চৌধুরী, অরিত্রিক ভট্টাচার্যের রিপোর্ট, এবিপি আনন্দ। হুমায়ুন কবিরের একের পর এক হুঙ্কার, হুঁশিয়ারি, দাবি, নতুন এই জোটের সমীকরণ তৃণমূল কি অস্বস্তিতে? দেবনারায়ণ দা, আচ্ছা, আমি একটা কথার উত্তর দিচ্ছি। এটা কি তৃণমূলের, যে বিজেপির চাল? কারণ লক্ষ্য করুন, এই মানে না কারণটা কেন আমার কথাটা বলতে দিন। এই বাবরি মসজিদের জন্য কোথা থেকে টাকা আসেনি? বাংলাদেশ থেকে, আরব দেশ থেকে। কই সিবিআইডি তো যাচ্ছে না, অন্য কোনো সরকারে গেলে সিবিআইডি কোটি টাকা, 3-4 কোটি টাকা এসছে, এখন সিবিআইডি যাচ্ছে না। কারণটা হচ্ছে বিজেপি খেলাচ্ছে, হুমায়ুনকে বিজেপি খেলাচ্ছে। কারণ আজকে কোনোদিন দেখা যায়নি কাশ্মীরে দেখুন ঘটনার শুরু কোথা থেকে। হুমায়ুন কবিরের নিরাপত্তা রক্ষী, তিনি ছুটি চাইতে গিয়েছিলেন, তারপর তাকে মারধর করে হুমায়ুন কবিরের ছেলে, এমনটাই অভিযোগ করেছেন কনস্টেবল, পুলিশ কনস্টেবল, নিরাপত্তা রক্ষী, এটা মনে রাখতে হবে, তিনি পুলিশ কনস্টেবল, এটা পুলিশ সূত্রে দাবি করা হয়েছে। কিন্তু হুমায়ুন কবির পুলিশের বিরুদ্ধে যে অভিযোগ করছেন, একের পর এক অসহযোগিতার অভিযোগ করছেন এবং কোনো নোটিশ ছাড়াই পুলিশ তার বাড়িতে হাজির হয়ে যায় এবং এই নিরাপত্তা রক্ষী আগেও তার সঙ্গে দুর্ব্যবহার করেছেন বলে তার অভিযোগ। আমি শীর্ষেন্দুদার কাছে আসি। ইংল্যান্ডের প্রখ্যাত আইনবিদ লর্ড ডেনিং একটা কথা বলেছিলেন, তুমি যত ঊর্ধ্বেই হও না কেন, আইনের ঊর্ধ্বে নও। হ্যাঁ, নাগরিক, যে কোনো নাগরিকের নিজস্ব দল গঠন করার সংবিধানের 19(1)(c)তে অধিকার দেওয়া হয়েছে, তিনি করেছেন, ঠিক আছে। আচ্ছা, কোনো সরকারি কর্মচারীকে কি এইভাবে মারা যায়? যেই মারুক, ন্যায় সংহিতার 121(1) এবং 121(2) এই আঘাত করলে, গুরুতর আঘাত করলে 7 বছরের কারাদণ্ড। উনি জানলেন কি করে যে বেলেবেল সেকশন? এটা কি সাজানো?
আজকে মেশির আজকে আদালতে সরকারি আইনজীবী নিজে বলছেন এটা সাজানো, আগের থেকে ঠিক ছিল। এই যে সরকারি আইনজীবী বলছেন, পুলিশ সেটা জানে না। পুলিশের দায়িত্ব কর্তব্য 1861 পুলিশ অ্যাক্ট অনুযায়ী তার দায়িত্ব কর্তব্য ভুলে যাচ্ছেন। সব জায়গাতে রাজ্যতে এই জায়গাতে হচ্ছে। রাজ্যের প্রত্যেকটা ক্ষেত্রে পুলিশের সম্বন্ধে আজকে যেই বলুক, আজকে হুমায়ুন কবির বলছেন বলে যে ঠিক আর অন্যজন বলছেন বলে বেঠিক, সেটা নয়। যে জায়গাতে হচ্ছে সেখানেই পুলিশের বিরুদ্ধে কথা বলছেন। কেন বলতে হবে? আজকে গোয়েন্দা বিভাগ বলে কিছু নেই। আজকে যেখানে যে জায়গায় হুমায়ুন কবির নিজে বলছেন যে এর সাথে করবেন, ওর সাথে দল গঠন করবেন, যা খুশি করতে পারেন, তবে মন্দির, মসজিদ, গির্জা সব জায়গাতে নিজেরা তৈরি করবেন, কিন্তু ভোটারদের পাঠানো হয়, যারা জনপ্রতিনিধি তাদের পাঠানো হয় কেন? যে খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান এইগুলো দেখার জন্য পাঠানো হয়। নিশ্চয়ই মন্দির, মসজিদ তৈরি করার জন্য পাঠানো হয় না। কে বাবরি মসজিদ করবেন, কে কার নামে অন্য জায়গায় মন্দির করবেন, তার জন্য কিন্তু পাঠানো হয় না। আজকে ভোটাররা সকাল থেকে রাত পর্যন্ত সেই অসুবিধাগুলো কেন বলবেন না? সেই অসুবিধাগুলো তাদের দেখতে হবে। আজকে কাউন্সিলর দুটো প্রশ্ন, এক, তৃণমূল ক্লিয়ার করুক কেন দলত্যাগ বিরোধী আইন হুমায়ুনের ক্ষেত্রে লাগু করা হয়নি। এটা কি অন্যান্যবারের মতন আবার হুমায়ুন পরবর্তীকালে তৃণমূলে ফিরে এলে তৃণমূল তাকে সাধারণ দলে ফিরিয়ে নেবে? দুই, হুমায়ুন কবিরকে বুঝতে হবে, উনি বলেছেন সময় নেই। দেবনানন্দা মানে কি? বহিষ্কার করা না, তাতে কি তাতে কি দলকে সাসপেন্ড করা আর ডিসকাস করা এক নয়। তোমরা না সাসপেন্ড দল আসলে হুমায়ুনের প্রতি তাদের কি মনোভাব, দলের কি ভাবছে, অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।